অবলোহিত রশ্মি সম্পর্কে একটু ধারণা লাভ করব। তাহলে অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে আমাদের জানা আছে, তড়িৎচুম্বকীয় বিকিরণ বর্ণালীর মধ্যে দৃশ্যমান আলোর চেয়েও দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন যে আলোক রশ্মি আছে, অর্থাৎ দৃশ্যমান আলোর পরিসীমা যেখানে শেষ হচ্ছে 780 ন্যানোমিটার, এরপর থেকে প্রায় 1 মিলিয়ন ন্যানোমিটার বা 1 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন এই বিস্তৃত আলোক রশ্মিকে আমরা বলি অবলোহিত বর্ণালী। এখন এই অবলোহিত রশ্মি সম্পর্কে আমাদের ধারণা আছে, এটাকে আমরা 3 ভাগে ভাগ করে দিই, কারণ বিস্তারটা অনেক বড়, বিস্তৃত পরিসর। যেটা তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম সেটাকে আমরা বলি নেয়ার আয়ার বা নিকট অবলোহিত, যার তরঙ্গ দৈর্ঘ্য সীমা 780 ন্যানোমিটার থেকে 2500 ন্যানোমিটার। মধ্যম অবলোহিত যেটা 2500 ন্যানোমিটার থেকে 8000 ন্যানোমিটার, এবং দূর অবলোহিত যেটা 8000 ন্যানোমিটার থেকে 1 মিলিয়ন ন্যানোমিটার পর্যন্ত। এই তথ্যগুলো পরীক্ষার্থী হিসাবে কাজে লাগবে, এজন্য প্রত্যেকের উচিত এই জিনিসগুলো একটু মেমোরিতে রাখা, মুখস্থ করে রাখা। এছাড়াও আরো বিশেষ দুটো ভাগ আছে, একটা হচ্ছে থার্মাল আয়ার বা তাপীয় অবলোহিত, এবং আরেকটি হচ্ছে মানে ফিজিওলজিক্যাল আয়ার বা শারীরিক অবলোহিত। বিশেষ করে হলুদ বর্ণে যেটা আমি এখানে দেখাচ্ছি, এই জায়গাটা একটু মনোযোগ দাও, যেটাকে আমরা শরীর আয়ার লিখেছি, কেমন, যার তরঙ্গ দৈর্ঘ্য সীমা 8000 ন্যানোমিটার থেকে 12000 ন্যানোমিটার পর্যন্ত। এইটাকে ন্যানোমিটার স্কেলে না বলে চাইলে মাইক্রোমিটার স্কেলে বলা যায়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 8 মাইক্রোমিটার থেকে 12 মাইক্রোমিটার পর্যন্ত। এই সীমাটাকে আমরা বলছি শরীর আয়ার। তার মানে মানুষের শরীরে, আমাদের শরীরে স্বাভাবিক শরীরবৃত্তীয় যে ঘটনাগুলো ঘটে, অর্থাৎ আমাদের শরীরে মাইটোকন্ড্রিয়াতে যখন সবাত শ্বসনের মাধ্যমে গ্লুকোজ ভেঙে শক্তি নির্ণয় হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটিপি তৈরি হয়, এখানে যে শক্তিটা নির্ণয় হয় এখান থেকে কিছু তাপ শক্তি বাইরে নির্গত হয়। এই যে বাইরে যে তাপ শক্তিটা নির্গত হচ্ছে সেটা মূলত আই আর রশ্মি হিসাবে বিকিরিত হয় বা আই আর রশ্মি হিসাবে বাইরে চলে যায়। তো এই হচ্ছে মোটামুটি অবলোহিত রশ্মির পরিচয়। এখন অবলোহিত রশ্মি আমাদের কি কাজে লাগে সেই বিষয়টা বুঝতে হলে আমরা একটু আণবিক বিষয়টা বুঝি। আমরা যে সমস্ত বস্তুকে চিনি, বস্তুগুলো গঠিত হয় বিভিন্ন অণুর মাধ্যমে। সেক্ষেত্রে সমযোজী যৌগ এবং আয়নিক যৌগ, দুটো যৌগ সম্পর্কে আমাদের ধারণা আছে। সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগগুলো তৈরি হয় সেটাকে বলা হয় সমযোজী যৌগ। সমযোজী যৌগের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি সমযোজী বন্ধন সবসময় কাঁপতে থাকে, একটা কম্পন চলতে থাকে, তাহলে পর্যায়বৃত্তভাবে তার অবস্থান পরিবর্তন হয়। তো এখন আমরা এখানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, তিনটি সমযোজী অণু কন্টিনিউয়াসলি কম্পমান অবস্থায় আছে এবং তাদের কম্পনের ধরনগুলো ভিন্ন। আমরা এখানে ডান দিকে নিচে যে কম্পনটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলি স্ট্রেচিং। এই কম্পনটাকে বলা হয় স্ট্রেচিং। স্ট্রেচিং মানে আসলে সংকোচন প্রসারণ। এখন এই সংকোচন প্রসারণ আবার দুই রকম হয়ে থাকে, একটাকে বলা হয় সিমেট্রিক, একটাকে বলা হয় অ্যাসিমেট্রিক। তোমরা এখানে চিত্রে যেটা দেখতে পাচ্ছ যে দুই পাশে সমান পরিমাণ সংকোচন প্রসারণ হচ্ছে, এই ধরনের সংকোচন প্রসারণকে বলা হয় সিমেট্রিক। আর যদি একটা বেশি সংকুচিত হয়, একটা বেশি প্রসারিত হয়, তাহলে সেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক। মাঝখানে যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় বেন্ডিং বা সিজারিং। দেখা একটা কেচির মতো নীল রঙের যে দুটি পরমাণু দেখানো হচ্ছে, দুটি পরমাণুর মধ্যবর্তী কোণটি কন্টিনিউ সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। আর উপরে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টুইস্টিং, বাংলা এটাকে বলা হয় মোচড়ানো। দেখো লাল রঙে দেখানো দুইটি পরমাণু স্থির অবস্থায় আছে, আর তার সাপেক্ষে উপরে সাদা রঙের দেখানো দুটি পরমাণু
কেন্দ্রীয় পরমাণু সাপেক্ষে এভাবে মোচড় খাচ্ছে। এরকম বিভিন্ন ভাবে সমযোজী বন্ধনগুলো কাঁপতে থাকে। এখন মজার ব্যাপার হচ্ছে এই কম্পনের কম্পাঙ্কের মান দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে না, যার কারণে আমরা দৃশ্যমান আলো দ্বারা এটা অনুভব করতে পারি না। এই কম্পাঙ্কের মানগুলো ইউজুয়ালি অবলোহিত তরঙ্গের কম্পাঙ্কের মানের সমান, যার কারণে এই ধরনের সমযোজী অণুতে অবলোহিত রশ্মি আপতিত হলে সমযোজী অণুগুলো অবলোহিত রশ্মিকে শোষণ করে। যেই শোষণের মাধ্যমে নির্দিষ্ট বর্ণালীমিতিক যন্ত্রে একটা সিগন্যাল পাওয়া যায় এবং এর সাহায্যে বিভিন্ন অণুতে পরমাণুগুলো কিভাবে বন্ধনে যুক্ত আছে সেই গঠন সম্পর্কে জানা যায়। বিশেষত নেয়ার আয়ার রশ্মি দ্বারা জৈব অণুর গঠন সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায়। তাহলে এটা হচ্ছে অবলোহিত রশ্মির একটি প্রয়োগ। জৈব যৌগের অণুর গঠন জানা যায়। জৈব যৌগের অণুর গঠন জানতে অবলোহিত রশ্মি ব্যবহৃত হয়। প্লিজ নোট ইট ডাউন। আর কি কি প্রয়োগ আছে? এটা একটা প্রয়োগ সম্পর্কে আমরা জানলাম, আরো বিস্তারিত কিছু প্রয়োগ আমরা দেখি। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সম্ভাব্যতা যাচাইয়ে এবং হার নির্ণয়ে। একটা রাসায়নিক বিক্রিয়া এটা আদৌ হবে কিনা, দ্বিতীয়ত যদি হয়ও তাহলে তার হার কত, প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিক্রিয়ক কি পরিমাণ উৎপাদে পরিবর্তিত হবে সেই বিষয়টি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তৃতীয়ত কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে অবলোহিত রশ্মি ব্যবহৃত হয়। চতুর্থত চিকিৎসা ক্ষেত্রে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা ক্ষেত্রে মধ্যে যেমন ক্যান্সার বা টিউমার শনাক্তকরণে, মস্তিষ্কের রোগ নির্ণয়ে, ফিজিওথেরাপিতে এবং আরো বেশ কিছু ক্ষেত্রে, মানে চিকিৎসা ক্ষেত্রে বর্তমান সময়ে আয়ার রশ্মির ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই জায়গাটা তোমরা খুব গুরুত্বের সাথে পড়বা এবং এটা সবসময় শেখার চেষ্টা করবা। আসলে নিত্য নৈমিত্তিক সবসময় আধুনিক গবেষণা এগোচ্ছে। যেমন একটা কমন এক্সাম্পল বলি, বর্তমান সময়ে আমরা একটা সংকটের মধ্যে আছি, করোনা। সারা দেশেই সারা পৃথিবীতে করোনা সংক্রমিত হচ্ছে। তো করোনার সংক্রমণে দুটি জিনিস বর্তমানে খুব বেশি আমরা ব্যবহার করছি। একটা হচ্ছে আমরা মাস্ক ব্যবহার করছি, যেহেতু আমি আমার ঘরে বসে আছি, এখানে আর কোনো মানুষ নেই, তাই আমি মাস্ক ব্যবহার করিনি। বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করছি। দ্বিতীয়ত আমরা স্যানিটাইজেশনের জন্য হাত পা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করছি, ব্যবহার করছি। আর বিভিন্ন অফিস আদালতে দুটি প্রযুক্তি পণ্য বেশ ব্যবহৃত হচ্ছে। কি কি ব্যবহৃত হচ্ছে একটু খেয়াল করে দেখো। তোমরা যারা কোনো প্রয়োজনে বাইরে যাচ্ছ, কোথাও সুপার শপে, সুপার মার্কেটে, কিংবা কোনো অফিসে কিংবা হসপিটালে, গেটে যিনি দ্বাররক্ষী দাঁড়িয়ে আছেন তিনি সাথে সাথে আমাদের কপালের বরাবর একটা যন্ত্র এভাবে ধরে স্ক্যান করছেন। কি স্ক্যান করছেন আসলে বলতে পারো? স্যার মেবি তাপমাত্রা। মেবি তাপমাত্রা, ঠিক। হ্যাঁ, তাপমাত্রা মাপছেন। এই যে তাপমাত্রা মাপার যে ডিভাইসটা উনি ওখানে ব্যবহার করছেন, এটা হচ্ছে একটি আইআর থার্মোগ্রাফিক স্ক্যানার। আইআর থার্মোগ্রাফিক স্ক্যানার। তার মানে মানুষের শরীরে যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, এটা অবলোহিত রশ্মির বিকিরণটাকে বাড়িয়ে দেয়। তো আমাদের শরীর থেকে আমরা বলেছি স্বাভাবিকভাবে সবসময় অবলোহিত রশ্মি যাচ্ছে। যখন আমার জ্বর হচ্ছে, অর্থাৎ আমার শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট হয়েছে, তখন অবলোহিত রশ্মির বিকিরণ অত্যন্ত বেড়ে যাচ্ছে। এই যে অতিরিক্ত তাপ, এটা খুব সহজেই স্পর্শ করা ছাড়াই অবলোহিত রশ্মিকে ডিটেক্ট করতে পারে। এই ধরনের ডিটেক্টর যন্ত্র দ্বারা আমরা সহজে এটাকে মেপে ফেলতে পারি এবং সেখানে থার্মাল সেন্সর ব্যবহার করা হয়, যার সাহায্যে তাপমাত্রা কত সেটাও মাপা হয়ে যায়। তাহলে এটা আমরা প্রতিদিন দেখছি ব্যবহার। এটা আইআর রশ্মির একটি প্রয়োগ। আর একটা বিষয় তোমরা হয়তো নিজেরা ব্যবহার করো নাই, কিন্তু নিউজ মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় শুনছো, সেটা হচ্ছে অক্সিমিটার। অক্সিমিটার, পালস অক্সিমিটার, নামটা শুনেছো? না স্যার। কেউ শুনেছো তোমাদের মধ্যে? রিমু, মাইক্রোফোন অফ আছে, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। পালস অক্সিমিটার নামটা শুনেছো? জি স্যার, শুনেছি। শুনেছো, আচ্ছা। এটা কাজটা কি?
কি শুনেছো পালস অক্সিমিটার সম্পর্কে? শুধু নামটাই শুনেছি, বাকিটুকু আর শুনিনি। আচ্ছা, ঠিক আছে। তো এইটা বর্তমানে যেটা হচ্ছে, যাদের করোনা আক্রান্ত হয়ে যাচ্ছে, মূলত আক্রান্ত হচ্ছে ফুসফুস। মানে ভাইরাসের প্রথম টার্গেটটাই হচ্ছে ফুসফুস। তো ফুসফুসকে যখন সে মানে, আঘাত করছে, ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, ফুসফুস আমাদের শরীরে কি কাজ করে? আমাদের শরীরে অক্সিজেন সরবরাহটা ঠিক রাখে। আমরা নাকের মাধ্যমে যে বাতাস গ্রহণ করি, এই বাতাসটা পাম্পিং এর কাজটা করে মূলত আমাদের শরীরের ভেতরে থাকা ফুসফুস, যেটাকে আমরা ইংলিশে লাং বলি। এখন এইটা অক্সিজেনটাকে টেনে নিচ্ছে, দেন শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করছে। এখন আমি যদি ভাইরাস আক্রান্ত হয়েই যাই, তাহলে আমার ফুসফুস এই অক্সিজেনকে ক্যারি করতে বা অক্সিজেনকে সরবরাহ করতে ব্যর্থ হবে। আচ্ছা, অক্সিজেন সরবরাহ ব্যর্থ হলে প্রথম আঘাতটা লাগবে কোথায়? মস্তিষ্কে। আমাদের ব্রেইন সেলে বা নিউরন সেলে যদি অক্সিজেন সাপ্লাই কমে যায়, তাহলে আমরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ব। আমাদের ব্রেন সেলে অক্সিজেনের লেভেল ঠিক আছে কিনা এইটা চেক করার জন্য এই পালস অক্সিমিটার ব্যবহৃত হচ্ছে। বর্তমান সময়ে যে পালস অক্সিমিটার শব্দটা আমরা পপুলার শুনছি, তো পালস অক্সিমিটার ব্যবহৃত হচ্ছে কি কাজে? আমাদের মস্তিষ্কের কোষের অক্সিজেন সরবরাহ পরিমাপ করার জন্য। এখন এটা কিভাবে পরিমাপ করে? হ্যাঁ, এইটা পরিমাপ করার জন্য অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মির সাহায্যে নির্দিষ্ট তরঙ্গের মাধ্যমে অক্সিজেনের পরিমাণকে শনাক্ত করা যায়, এবং সেখান থেকে ডাক্তারগণ আমাদেরকে বলছে যে হ্যাঁ, আপনার মস্তিষ্কে অক্সিজেন ঠিক আছে কি কম আছে ইত্যাদি। এখন এগুলো প্রয়োগ সম্পর্কে আসো আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। চিকিৎসা ক্ষেত্রে কোথায় কোথায় কি ধরনের অবলোহিত বর্ণালী ব্যবহৃত হচ্ছে। প্রথমত, ক্যান্সার বা টিউমার শনাক্তকরণ। সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে বর্তমানে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, এবং তার মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে হচ্ছে ডোন্ট মাইন্ড ব্রেস্ট ক্যান্সারটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। যদিও হয়তো 98% ক্ষেত্রে আমরা দেখি এই প্রবলেমটা মেয়েদের হয়, তবে এটা ছেলেদেরও হতে পারে, অসম্ভব কিছু না। এখন ক্যান্সারের প্রাইমারি স্টেজে শনাক্তকরণের জন্য একটি ভালো বুদ্ধি হচ্ছে অবলোহিত রশ্মির সাহায্যে স্ক্যান করলে এটা বোঝা যায়। কিভাবে বোঝা যায়? কোথাও যদি একটা টিউমার সেল ফর্ম করে বা ক্যান্সার ফর্ম করে, তাহলে সেখানে প্রথম যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে কোষের অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত বৃদ্ধি, অর্থাৎ কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিতভাবে পরিবর্তিত হয়। এই যে কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমার এখানে কি হচ্ছে, কোষ বিভাজনটা বেড়ে যাচ্ছে, তার মানে ওই স্থানে কোষের সংখ্যা বেড়ে যাচ্ছে। কোষের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, তাহলে ওই জায়গাটায় রক্ত সঞ্চালনের ক্ষেত্রে ল্যাকটেট বেড়ে যাচ্ছে এবং ফাইনালি তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই যে তাপমাত্রা বেড়ে গেল, এই তাপমাত্রা বৃদ্ধিটা আমরা সহজেই অবলোহিত রশ্মির সাহায্যে শনাক্ত করতে পারি। এটা গেল একটা কাজ। দ্বিতীয়ত, আইআর রশ্মির সাহায্যে তাপীয় প্রতিচ্ছবি পাওয়া যায়, যা দ্বারা সুস্থ কোষ থেকে অসুস্থ কোষের পার্থক্য বোঝা যায়। তাহলে এখান থেকে টিউমার শনাক্ত করা যায়। তো টিউমার লেভেলে যদি আমরা শনাক্ত করে চিকিৎসা করতে পারি, তাহলে হয়তোবা ক্যান্সার আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে আসবে। আরেকটা বিষয় যে মস্তিষ্কের বিষয়টা, যেটা আমি একটু আগে বলেছি, যে অক্সিজেন সরবরাহটা এখান থেকে কনফার্ম বোঝা যায় যে কি পরিমাণ অক্সিজেন সাপ্লাই আমার আছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় ডিওটি, এটা একটু খেয়াল রাখো, ডিওটি এটা লিখে রাখো, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি। মাথার খুলিতে কোনো ক্ষত থাকলে এটা নির্ণয় করা যায়, বিশেষ করে নিওনাটাল অর্থাৎ নিউবর্ন বেবিদেরকে ডেলিভারি টাইমেই, বিশেষ করে নর্মাল ডেলিভারির সময় অনেক সময় কিছু প্রবলেম হওয়ার রিস্ক থাকে। দেখা যাচ্ছে মাথার খুলিতে আঘাত লাগে, হয়তো যে নার্স বা ডাক্তার ওনারা কাজ করছেন, ওনাদের সতর্কতার অভাবের হোক বা যে কোনো কারণে হোক ত্রুটি হতে পারে। এখন আমরা যদি এটার সাথে সাথে শনাক্ত করতে পারি এবং চিকিৎসা করতে পারি, তাহলে তো বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেল। যদি না পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ পরিণতি মৃত্যু হতে পারে, অথবা
পার্মানেন্টলি প্রতিবন্ধী হয়ে যেতে পারে, বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এজন্য শিশুদের এই টেস্টটা করা হয়, দেখা হয় যে এখানে কোনো প্রবলেম আছে কি না। তাহলে মোটামুটি আমরা এখানে কিছু ব্যবহার পেলাম, আরো কিছু ব্যবহার সম্পর্কে একটু আমরা জানবো। চলছে আমাদের আলোচনা ফিজিওথেরাপির ক্ষেত্রে। বর্তমান সময়ে ফিজিওথেরাপি অত্যন্ত জনপ্রিয়। যদিও তোমরা ছোট মানুষ, তোমাদের বাবা মা বা তোমাদের দাদা দাদি এই বয়সী যারা তোমাদের বাড়িতে আছেন, দেখবা যে অনেকেরই বিভিন্ন মাংসপেশিতে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। তো ব্যথার জন্য নানা রকম ব্যথানাশক ওষুধ খাচ্ছে মানুষ। প্যারালালি ব্যথা নিরাময়ের জন্য বর্তমানে ফিজিওথেরাপিটা বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফিজিওথেরাপিটা কি আসলে? এখানে ঔষধ ব্যবহার না করে কিছু শারীরিক ব্যায়াম এবং কিছু তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যবহারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তার মধ্যে আইআর রশ্মির ব্যবহারটা বেশ উল্লেখযোগ্য। আইআর এর সুবিধা হচ্ছে এটা মানুষের শরীরের জন্য একেবারেই নিরাপদ। যেমন এক্স রে, গামা রে, এগুলা যেমন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, সাথে সাথে সমস্যা হচ্ছে এগুলো অতিরিক্ত মাত্রায় শরীরে প্রবেশ করলে শরীরে বিভিন্ন কোষ ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এটা একটা প্রবলেম। কিন্তু অবলোহিত রশ্মির সুবিধা হচ্ছে এটা মানুষের শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ, কোনো রিস্ক নেই। এখানে অবলোহিত রশ্মিকে ব্যবহার করে বিভিন্ন চিকিৎসা করা হয়। তার মধ্যে সাধারণ মাসলে যে ব্যথা, হাড়ের ব্যথা বা ভেতরের ব্যথার চিকিৎসা হবে না, মাংস পেশিতে যে ব্যথা, এখানে যদি আমরা নিয়ন্ত্রিত উপায়ে অবলোহিত রশ্মি প্রয়োগ করি, অবলোহিত রশ্মি যে রক্ত সঞ্চালনকে নির্বিঘ্ন করবে, রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দিবে এবং আস্তে আস্তে ব্যথা উপশম হবে। আমরা চাইলে নিজেদের ঘরে বাড়িতেও এই থেরাপিটা নিতে পারি, অবলোহিত রশ্মি থেরাপি নিতে পারি। কিভাবে নিতে পারি? আমাদের কাছে তো স্যার অবলোহিত রশ্মির কোনো সোর্স নেই। বর্তমান সময়ে আমরা অধিকাংশ বাড়িতেই এনার্জি সেভিং ল্যাম্প বা এলইডি ল্যাম্প ব্যবহার করি। তারপরেও এখনো বাজারে ওই যে আগের দিনে যে গোল্লা মার্কা, যার ভেতরে একটা তারের কয়েল থাকতো, যেটাকে ফিলামেন্ট বাল্ব বলে, নিশ্চয়ই আমরা চিনি, এখনো আমাদের দেশে ফিলামেন্ট বাল্ব তৈরি হয়, বিক্রি হয়। এই ফিলামেন্ট বাল্বটাকে দিয়ে আমরা থেরাপি নিতে পারি। কিভাবে থেরাপি নিব? 100 ওয়াটের একটি ফিলামেন্ট বাল্ব জ্বালিয়ে নিতে হবে। তার সামনে বাল্বটাকে সেট করতে হবে কোনো একটা কাপের মতো শেপ বা গ্লাসের মতো শেপ, এর ভেতরে যেন বাল্বের মাথা সরাসরি বাইরে স্পর্শ না করে। আমার হাতের শেপটা মনে করো এটা উপর করা একটা বাটি, বাটির ভেতরে বাল্বটাকে এমনভাবে সেট করে রাখবো যে বাল্বের মাথা বাটির ভেতরেই থাকবে। বাটিটাকে যদি আমি আমার হাতের উপরে রাখি তাহলে ওই বাল্ব আমার হাতকে স্পর্শ করবে না। এখন এর সামনে খুব পাতলা একটা লাল রঙের কাপড় বা লাল রঙের কাগজ বা কিছু একটা লাল ব্যবহার করতে হবে, যেন অন্যান্য অংশ বেগুনি আলো, নীল আলো, এই আলোগুলো শোষিত হয়ে যায়, শুধু লাল আলো বিকিরিত হয়। এই যে মানে সেটআপটা, এটা দ্বারাও হালকা পাতলা ব্যথার চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। এটা মোটামুটি কাজে দেয়। যাই হোক, এটা একটা টোটকা বললাম আর কি, আমাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো উপকারে আসে এই জন্য। এছাড়া স্ট্রোক আক্রান্ত ব্যক্তির প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে আইআর রশ্মি ব্যবহার করা হয়। এটা কোনো পার্মানেন্ট চিকিৎসা না, জাস্ট এই মুহূর্তে একটা পেশেন্ট স্ট্রোক করেছে, মনে হচ্ছে সে মরে যাবে, হসপিটালে নেওয়ার আগ পর্যন্ত তাকে একটু গিয়ার আপ করার জন্য যদি অবলোহিত রশ্মি দিই তাহলে তার নিউরো ফিডব্যাক হওয়ার একটা কেউ কিছু জিজ্ঞাসা করছো কি? হ্যালো, আচ্ছা, এখানে একটা শব্দ মিসিং হয়ে গেছে, এখন চোখে পড়ছে, এটা নিউরো ফিডব্যাক বলে, ফিডব্যাক শব্দটা হারিয়ে গেছে আমার লিখতে, এটা লিখে রাখো, নিউরো ফিডব্যাক ঘটাতে অবলোহিত রশ্মি বেশ কার্যকর। এছাড়া আছে আইআর ইমেজিং টেকনোলজি দ্বারা লিভারের সমস্যা এবং ব্যাকটেরিয়া ঘটিত প্রদাহ নির্ণয় করার জন্য এটা ব্যবহৃত হয়।
এছাড়া পরিমিত অবলোহিত রশ্মি মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এটা একটা ভালো জিনিস। যেমন তোমরা দেখেছো যে ইউরোপ, উত্তর আমেরিকা, উত্তর ইউরোপের মানুষজন, যেখানে শীত প্রধান দেশে, এসব দেশের মানুষজন সামার টাইমে, গ্রীষ্ম মৌসুমে সূর্যের আলোর নিচে, রোদ্রের নিচে অনেকক্ষণ শুয়ে থাকে, দিনের বেলা 2-3 ঘন্টা ফাঁকা রোদ্রের মধ্যে শুয়ে থাকে, যেটাকে ওরা বলে সানবাথ। তো এই সানবাথ জিনিসটা কিন্তু ভালো ভালো এই হিসাবে যে এটা দ্বারা শরীরের মধ্যে যে আয়ার রশ্মি প্রবেশ করে, এই আয়ার রশ্মি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। বিশেষ করে ফার আয়ার, যেটা দূর অবলোহিত রশ্মি, এই দূর অবলোহিত রশ্মিটা আমাদের শরীরে খুবই প্রয়োজন। এজন্য আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ রোদের অভাব নেই। তো যারা সারাদিন ঘরের মধ্যে বসে থাকো, তাদের প্রতি আমি বলবো যে কিছু সময় বাড়ির আঙিনাতেই, হ্যাঁ পর্দার সাথে, তোমরা মেয়েরা যারা পর্দার সাথে মেনে চলো, নিজের ঘরের পাশেই বাড়ির আঙিনাতে পর্দার সাথে একটু রোদে যাওয়া, নিজের শরীরে যেন রোদ লাগে। বা যাদের বাড়িতে এই সুযোগ আছে যে আমাকে দেখবে না কেউ, কোনো অন্য মানুষ আমাকে দেখবে না, সেই সমস্ত মেয়েরা চাইলে একটু শরীরের কাপড় কম রেখে শরীরে সরাসরি ত্বকে রোদ লাগাতে পারো। তো এটা উপকারী। আর ছেলেদের জন্য সুবিধা আছে আলহামদুলিল্লাহ, বাইরে মাঠে ঘাটে যারা খেলা করে, যেসব ছেলেরা মাঠে ক্রিকেট খেলো, ফুটবল খেলো দিনের বেলা, তাদের জন্য খুবই সুবিধা আছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এগুলোতে। এই জন্য দয়া করে ঘরের মধ্যে বসে থাকবা না, বাইরের আলো বাতাসে চলবা সবাই। সামনে শীত মৌসুম আসছে, করোনার প্রকট দিন দিন তীব্র আকারে বাড়ছে। এই অবস্থায় আমাদের সুস্থ থাকাটা খুবই প্রয়োজন। আমরা সুস্থ থাকতে চেষ্টা করব, সুস্থ শরীরে আমরা লেখাপড়া করব। তো এটা আমাদের প্রত্যাশা। আমাদের প্রশ্ন হচ্ছে, ইলেকট্রনের জন্য আমরা যে শক্তি লিখি, যেমন এন-তম কক্ষপথে শক্তির রাশিমালা লিখি En ইকুয়াল টু, এখানে একটা মাইনাস দিয়ে শুরু করি, -2 পাই স্কোয়ার m e⁴ ডিভাইডেড বাই h স্কোয়ার n স্কোয়ার, উপরে আছে z স্কোয়ার। এই হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তি নির্ণয়ের রাশি। এখন এই যে সামনে যে মাইনাসটা দিয়েছি, মাইনাসটা কেন? এখন দেখো বোর পরমাণু মডেল কি বলছে। এটা যদি হয় নিউক্লিয়াস, এটা যদি হয় প্রথম শক্তি স্তর, এটা যদি হয় দ্বিতীয় শক্তি স্তর, আসি সরি এখানে একটা এক্সট্রা দাগ পড়ে গেল। আচ্ছা আসিফ, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এখন এই ইলেকট্রনটাকে যদি আমি, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে আমি দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নামিয়ে নিয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে শক্তির শোষণ হবে না বিকিরণ হবে? শক্তির বিকিরণ হবে। রাইট, বিকিরণ হবে। হবে। তাহলে এখান থেকে শক্তি বের হয়ে চলে যাচ্ছে। তাহলে শক্তি যদি বের হয়ে কিছু চলে যায়, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে থাকা অবস্থায় তার যে শক্তির মান, অর্থাৎ এটাকে যদি আমরা E2 বলি, আর প্রথম শক্তি স্তরে যদি তার শক্তির মান E1 বলি, তাহলে E1 এবং E2 এই দুটোর মধ্যে বড় কোনটা হবে? E2 E2 will be greater than E1। তাহলে E2 যদি বড় হয়, তাহলে খেয়াল করো E3 আরো বড় হবে, E4 আরো বড় হবে, E5 আরো বড় হবে। আচ্ছা, এর তো একটা সীমা আছে। অসীম দূরত্বে যদি থাকে, তাহলে অসীম দূরত্বে থাকা অবস্থায় কি ইলেকট্রনের কোনো শক্তি থাকবে, নাকি তখন শক্তি শূন্য হবে? কথাটা বুঝতে পেরেছো? অসীম দূরত্বে যদি থাকে, সেই সময় ইলেকট্রনের শক্তি কত হবে? নিশ্চয়ই শূন্য হবে, কারণ সে যখন অসীম দূরত্বে আছে, নিউক্লিয়াসের সাথে তার কোনো আকর্ষণ নাই, তার মানে সে পরমাণুর কোনো অংশ না। তাহলে অসীম দূরত্ব থেকে যদি আস্তে আস্তে ইলেকট্রনটা কেন্দ্রের দিকে, অর্থাৎ নিউক্লিয়াসের দিকে আসতে থাকে, তাহলে এখানে দেখো নিউক্লিয়াসের আকর্ষণের দিকে কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে বল এবং সরণ। একটা হচ্ছে বলের দিকে হতে পারে, বলের বিরুদ্ধে হতে পারে। তাহলে এক্ষেত্রে যেদিকে আকর্ষণ বল সেদিকেই সরণ ঘটছে,
তার মানে এখানে যে কাজ সম্পাদন হচ্ছে এবং অসীম দূরত্ব থেকে যখন ইলেকট্রনটা নিচের দিকে আসছে শক্তির বিকিরণ হচ্ছে, তাহলে 0 থেকে যদি মাইনাসে আসি তাহলে কি হবে, যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা নেগেটিভ হবে না? জি স্যার। হ্যাঁ, এই জন্য এই নেগেটিভ দ্বারা শক্তির পরিমাণের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। এই মাইনাস দ্বারা মূলত দিক বোঝায়, শক্তির হ্রাস বোঝায়, যে ইলেকট্রনটা অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের দিকে এগোতে থাকলে আস্তে আস্তে সেখানে শক্তি হ্রাস পাবে, শক্তি কমে যাবে। জি স্যার বস। ওকে, ভেরি গুড। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।